আজকের তারিখ ৩০ এপ্রিল ২০২৬। আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে আছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজ ৩০ এপ্রিল ২০২৬। আজকের এই দিনটি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে একটি সাধারণ দিন হলেও দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর কাছে আজকের দিনটি হতে পারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজ এমন একটি তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে যা শুনলে আপনার বুকের ভেতর থেকে দীর্ঘ কষ্টের একটি বড় পাথর সরে যাবে। যে খবরের জন্য এই দেশের সরকারি কর্মচারীরা বছরের পর বছর, মাসের পর মাস, রাতের পর রাত অপেক্ষা করেছেন, সেই অপেক্ষার পর্দা আজ উঠতে শুরু করেছে। তাই এখনই ভিডিওটি বন্ধ করবেন না, একটু সময় নিন, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ভিডিওর প্রতিটি তথ্য সরাসরি আপনার জীবনের সঙ্গে জড়িত। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সরকারের একটি শীর্ষ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধাটি আজ অপসারিত হয়েছে। দীর্ঘদিন ধরে যে বাজেট সংকটের কথা বলা হচ্ছিল, যে অর্থের সংস্থান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, সেই সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান আজ অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তটি শুধু একটি দাপ্তরিক সিদ্ধান্ত নয়, এটি হলো বাংলাদেশের প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম কংক্রিট পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে একটি বিশেষ বার্তায় জানিয়েছেন, সরকার সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের কষ্টের বিষয়টি অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে। তিনি বলেছেন, একজন সরকারি কর্মচারী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যান, দিনের পর দিন পরিশ্রম করেন, রাষ্ট্রের কাজ করেন, কিন্তু দিন শেষে যখন তিনি বাড়ি ফেরেন তখন সংসারের হিসাব মেলাতে গিয়ে হাঁপিয়ে ওঠেন। বাজারের খরচ, বাসার ভাড়া, সন্তানের পড়াশোনা, পরিবারের চিকিৎসা সব মিলিয়ে মাস শেষে হাতে কিছুই থাকে না। এই মানুষগুলোর প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনে এই সরকার কোনো ধরনের গাফিলতি করবে না। আজকের দিনটি আরও বিশেষ কারণ আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বাজেট পুনর্বিন্যাসের একটি নতুন খসড়া উপস্থাপন করা হয়েছে। এই খসড়ায় সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা খাতে আগামী অর্থবছরের জন্য বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা এই প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানিয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু নিজে এই খসড়াটি পর্যালোচনা করেছেন এবং এটিকে বাস্তবসম্মত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই প্রস্তাব অনুযায়ী বাজেট বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হলে নবম জাতীয় বেতন স্কেলের পথে আর কোনো বাধা থাকবে না। এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, এই বাজেট পুনর্বিন্যাসের বিষয়টি ঠিক কিভাবে কাজ করবে। বিষয়টি আসলে অনেকটাই সরল। সরকার প্রতিটি বছর বিভিন্ন খাতে যে বরাদ্দ দেয় তার মধ্যে অনেক খাত আছে যেখানে প্রকৃত ব্যয় বরাদ্দের চেয়ে অনেক কম হয়। সেই অব্যবহৃত বরাদ্দগুলো পুনরায় বিন্যস্ত করে কর্মচারীদের বেতন খাতে স্থানান্তর করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য বিভিন্ন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে এই বিষয়ে একটি সমন্বয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাজস্ব আহরণ বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে। আজকে সবচেয়ে বড় সংবাদটি হল পে কমিশনের চূড়ান্ত সুপারিশের বিষয়ে। পে কমিশন আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে তাদের প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এই প্রতিবেদনে সকল গ্রেডের জন্য নতুন বেতন কাঠামোর একটি বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে। পে কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা আজ জানিয়েছেন, এই প্রতিবেদনটি তৈরি করতে আমরা দেশের বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যাগুলো সরাসরি শুনেছি, তাদের বাস্তব জীবনের কষ্টগুলো আমাদের প্রতিবেদনে যথাযথভাবে উঠে এসেছে। এই প্রতিবেদনের ভিত্তিতে যে বেতন কাঠামো তৈরি হবে তা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যুক্তিসম্মত এবং ন্যায়সঙ্গত বেতন কাঠামো। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আজকের দিনে বিশেষভাবে সুখবর রয়েছে। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে পে কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর মূল বেতন ২০,০০০ টাকার নিচে রাখা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুপারিশকে ব্যক্তিগতভাবে সমর্থন করেছেন। তিনি বলেছেন, যারা সবচেয়ে কম আয় করেন তাদের কষ্টটাও সবচেয়ে বেশি, তাই তাদের জন্য একটি ন্যূনতম মানবিক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আজকের বৈঠকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটি হল মহার্ঘ ভাতার বিষয়। অনেক কর্মচারী দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন, কারণ বেতন স্কেল যখন ঘোষণা হয় এবং যখন তা বাস্তবায়িত হয় তার মধ্যবর্তী সময়ে মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যায়। এই সমস্যা সমাধানে মহার্ঘ ভাতাটি একটি কার্যকর পদ্ধতি হিসেবে বিশ্বের অনেক দেশে প্রচলিত আছে। আজকের আলোচনায় এই মহার্ঘ ভাতার বিষয়টিকেও নতুন বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে। সরকারি কর্মচারীদের আবাসন সমস্যার বিষয়টিও আজকের আলোচনায় গুরুত্ব পেয়েছে। ঢাকা শহরে সরকারি আবাসনের সুযোগ অত্যন্ত সীমিত। বেশিরভাগ কর্মচারীকে বেসরকারি বাসা ভাড়া নিয়ে থাকতে হয়, যেখানে ব্যয় হয় তাদের বেতনের বড় একটি অংশ। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে এই সমস্যা সমাধানে দুটি উপায় আলোচনায় এসেছে। প্রথমত, বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদে সরকারি আবাসন প্রকল্প বাড়ানো। উভয় বিষয়ই ইতিবাচক আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অনেকে মনে করেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো মানে দেশের উপর একটি বাড়তি বোঝা, কিন্তু অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি সম্পূর্ণ উল্টো। সরকারি কর্মচারীরা যখন বেশি বেতন পাবেন তখন তারা বাজারে বেশি খরচ করবেন, স্থানীয় ব্যবসায়ীরা বেশি বিক্রি করবেন, উৎপাদন বাড়বে, রাজস্ব বাড়বে। এটি একটি ইতিবাচক অর্থনৈতিক চক্র তৈরি করবে। তাই বেতন বৃদ্ধিকে বোঝা না ভেবে একে একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখতে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকেই সরকার নবম জাতীয় বেতন স্কেলকে দেখছে। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সরকার এবার শুধু বেতন বৃদ্ধি নয়, পুরো সরকারি চাকরির সুযোগ সুবিধার কাঠামোকে আমূল পরিবর্তন করতে চাইছে। প্রতিটি ভাতা, প্রতিটি সুবিধা নতুনভাবে নির্ধারণ করা হবে, এমনভাবে নির্ধারণ করা হবে যেন আগামী ৭ থেকে ১০ বছর এই কাঠামোটি প্রাসঙ্গিক থাকে, যেন বারবার আন্দোলন করতে না হয়, বারবার দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে না হয়। সরকারি কর্মচারীরা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করাই এই সংস্কারের মূল লক্ষ্য। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা আজকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে রয়েছে। এই মুহূর্তে সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা মানে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও মজবুত করা। বিশেষ করে যখন বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা চলছে, তখন দেশের অভ্যন্তরীণ চাহিদাকে শক্তিশালী করা একটি সঠিক কৌশল এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সেই চাহিদা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সচিবালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণার আগে সরকার একটি খসড়া প্রজ্ঞাপন তৈরি করেছে। এই প্রজ্ঞাপনে বেতন কাঠামোর মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিপরিষদের পরবর্তী বৈঠকে এই প্রজ্ঞাপনটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং সেই অনুমোদন পাওয়ার পরই সরকারিভাবে ঘোষণা দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের বিষয়েও আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে একটি ইতিবাচক অগ্রগতি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল কমিটি আজ নিশ্চিত করেছে যে নতুন বেতন স্কেলে শুধু বর্তমান কর্মচারীরা নন, অবসরপ্রাপ্ত কর্মচারীরাও সুবিধা পাবেন। তাদের পেনশন নতুন হারে পুনর্নির্ধারণ করা হবে। যারা এতদিন সামান্য পেনশনের দিন কাটাচ্ছিলেন তাদের জন্যও আশার আলো জ্বলে উঠেছে। এটি একটি মানবিক সিদ্ধান্ত যা সরকারের প্রতি কর্মচারীদের আস্থা আরও বাড়িয়ে দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এবার বলা দরকার বকেয়া বেতনের বিষয়ে।
এটি নিয়ে কর্মচারীদের মধ্যে অনেক আলোচনা চলছে। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল, নতুন বেতন স্কেল যে তারিখ থেকে কার্যকর হবে বলে ঘোষণা দেওয়া হবে, সেই তারিখ থেকে এখন পর্যন্ত যে পার্থক্য হয়েছে তা বকেয়া হিসেবে পরিশোধ করতে হবে। আজকের বৈঠকে এই বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বকেয়ার বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এটি কিভাবে এবং কত কিস্তিতে পরিশোধ করা হবে তা নির্ভর করবে চূড়ান্ত বাজেট অনুমোদনের উপর। তবে বকেয়া পাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত বলে সূত্র দাবি করছে। আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে। সংগঠনের নেতারা বলেছেন, আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। দীর্ঘদিন পর সরকার আমাদের দাবিগুলোকে সত্যিকারভাবে বিবেচনা করছে। আমরা আশা করি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়িত হবে। কর্মচারীরা আর আন্দোলন করতে চান না, তারা চান শান্তিতে কাজ করতে, পরিবার নিয়ে সুখে থাকতে। সরকার যদি তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করে, তাহলে দেশের প্রশাসন আরও গতিশীল হবে, দেশ আরও এগিয়ে যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষভাবে উল্লেখ করেছে যে এই বেতন সংস্কারের পাশাপাশি কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। শুধু বেতন বাড়ানোই যথেষ্ট নয়, কর্মচারীদের কর্মদক্ষতা এবং সেবার মান উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। তাই নতুন বেতন কাঠামোর পাশাপাশি একটি পারফরম্যান্স ভিত্তিক পদোন্নতি ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে। যারা ভালো কাজ করবেন তারা দ্রুত পদোন্নতি পাবেন। এটি কর্মচারীদের মধ্যে একটি ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং সার্বিক সেবার মান উন্নত হবে। আজকের সমস্ত আলোচনা এবং সিদ্ধান্তের পর বলা যায়, আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখটি বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকার করেছেন, অর্থমন্ত্রী আমির খসরু যে পথ দেখিয়েছেন, পে কমিশন যে সুপারিশ দিয়েছে, সব মিলিয়ে একটি পরিষ্কার ছবি তৈরি হয়েছে। নবম জাতীয় বেতন স্কেল এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তাই আপনারা যারা এই দেশের সরকারি চাকরিজীবী অথবা যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করেন, তারা আজকের এই দিনটিকে মনে রাখুন। আজ ৩০ এপ্রিল ২০২৬ থেকে একটি নতুন পথচলা শুরু হয়েছে। দীর্ঘ ১১ বছরের অন্ধকারের পর আলোর রেখা দেখা দিয়েছে। এই আলো ক্রমশ উজ্জ্বল হবে এবং শেষ পর্যন্ত সকল কর্মচারীর জীবনে একটি নতুন ভোরের সূচনা করবে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ এই বিষয়ে যখনই নতুন কোনো আপডেট আসবে, আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চালু রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।